ফেব্রুয়ারিতে নির্বাচন ও একই দিনে গণভোট চায় বিএনপি। গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, দাবি এনসিপির। ময়মনসিংহের ভালুকায় সর্বত্রই নির্বাচনী আলাপ। মাঠে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীর তৎপরতা নেই এনসিপির। অবশেষে দুদকের জালে 101টি রিক্রুটিং এজেন্সি, 31টির বিরুদ্ধে অর্থ পাচার মামলা, বাকি 70টি প্রতিষ্ঠানের নামে মামলার প্রস্তুতি। ঝাঁজ বেড়েই চলেছে পেঁয়াজের। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 40 টাকা। সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছে ব্যবসায়ীরা। কুষ্টিয়ার পদ্মারচরে সক্রিয় ডজন খানেক সন্ত্রাসী বাহিনী। চলে হত্যা, চাঁদাবাজি আর জমি দখলের ঘটনা। আতঙ্কে স্থানীয়রা। নরসিংদীর রায়পুরায় প্রতিটি সড়ক যেন মরণ ফাঁদ। পিচ উঠে ছোট বড় অসংখ্য গর্ত। চলাচলে চরম দুর্ভোগ চালক যাত্রীদের। এবং রাজশাহীর সড়কের ধারে বুনো ফুলের শোভা, বিমোহিত পথচারীরা। শুধু পরিবেশ নয়, হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতির অংশ। সংবাদ সকালে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত করার পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হতে হবে। অন্য কোনো কিছু দেশের মানুষ মেনে নেবে না। সাইফুল রিপনের রিপোর্ট। বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএনপি। নানা স্লোগানে মুখর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। এই বিপ্লব এবং সংহতি দিবসের যে অঙ্গীকার, সেটাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করব। দলের নীতি নির্ধারকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। দাবি করেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে অন্তর্বর্তী সরকার নিজেই। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে, অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে, সেগুলো লিপিবদ্ধ থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। বলেন, 26 ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের একই দিনে হতে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা একটু পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা বের হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর এক অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহী জনতার ঐক্যে সংগঠিত হয় ঐতিহাসিক বিপ্লব। মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। দিনটির স্মরণে শুক্রবার রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্রদর্শনী আর স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা। তামিম মাহবুবের রিপোর্ট। 1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রনীতিতে আসে পাহাড়সম পরিবর্তন। এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করে। সর্বস্তরের জনগণের অনাবিল
দেশের ক্রান্তির লগ্নে সর্বস্তরে জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান, বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা তখন বিপন্ন। এক পর্যায়ে জিয়াউর রহমান বন্দী হন। তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় ৭ নভেম্বর। এক অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হন জিয়াউর রহমান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রায় যোগ দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে তারা স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। শোভাযাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার, প্রতীকী স্থাপনা ও ট্যাঙ্কের আদলে প্রতীকী সাজোয়া যান নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দিনটি ঘিরে উচ্ছ্বাসের কথা জানান নেতাকর্মীরা। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট আয়োজনে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাহের বলেন, ডাকসুর পরে আর কোনো নির্বাচন বিএনপি মেনে নিতে পারে না, এটা স্বাভাবিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন আছে। গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক, সুস্থ হইতে হবে। আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করেন 2024-এর মতো, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। তাহলে এতবার শেখ হাসিনা হইলে তারপরে কি হয়েছে? যা হইয়াছে তাহাই আবার রিপিট হইবে। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনে যাবে দেশ, থাকবে না কোনো নোট অফ ডিসেন্ট। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এইচ হিমেলের রিপোর্ট। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ হলো শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের শিক্ষক নেতারা বলেন, শিক্ষাকে সর্বোচ্চ মূল্যায়ন করার পাশাপাশি জাতীয় বাজেটে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা উচিত। যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে, প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি। আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয়। নতুন করে কোনো এই নষ্ট রাজনীতির খেলা আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সব অপসংস্কৃতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সংযোগ সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের, বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে, আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো, সেই ভাবনা গড়া উচিত। এ সময় তিনি আরো বলেন, ফেসিবাদী কাঠামো ভাঙা হলেও বাকি আছে দেশ গড়ার কাজ। বলেন, জুলাই সনদে থাকবে না কোনো নোট অফ ডিসেন্ট। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনর্নির্ধারণের লক্ষ্যে কাজ করবে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষকরা। সহযোদ্ধা তৈরি করতে হবে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লবের শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন। এতে অংশ নেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার। বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বৈধতা নেই। যে কোনো মূল্যে বর্তমান সংবিধান বাতিলের দাবিও জানান ফরহাদ মাঝার। 5 আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন, এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইললিগাল গভর্নমেন্ট। বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের প্রচারে জমে উঠেছে শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকা আসনের নির্বাচনী মাঠ। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির হেভিওয়েট প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। তবে তাকে রুখে দিয়ে বিজয়ী হওয়ার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থী সাইফুল্লাহ পাঠান ফজলু। সাধারণ ভোটাররা বলছেন, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এমন প্রার্থীকে বিজয়ী করবেন তারা। ভোটের মাঠে প্রচারে পিছিয়ে রয়েছেন এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থী। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসন। সদর আসনের পর মর্যাদার দিক থেকে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ আসনে মোট ভোটার 3,54,390 জন। এর মধ্যে নারী 1,78,933 জন, পুরুষ 1,75,455 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। নির্বাচন ঘনিয়ে আসায় নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। তারা বলছেন, উন্নয়নে মনোযোগী এবং সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরকম একটা পার্টি চাই যে ভালো লোক, ভালো কথা কাজ করবো বলা, মানে এই লোক এখন দরকার। আমরা নির্বাচন যদি ভালো নির্বাচন হয়, সুষ্ঠু ভোট হয়, তাহলে আমরা ভালো কথা না, আর ভালো প্রার্থী হইলে আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে পাস করাবো। দুর্নীতি দমন করা, চাঁদাবাজি বন্ধ করা, এগুলো যে করবে তাকে আমরা সমর্থন করি। যে প্রার্থী জাঙ্গর মাঝখানে কাজ করবে, যে আসেন দেখেন এরকম নিরপেক্ষ একটা নির্দলীয় একটা প্রার্থী যে আমরা বলতে পারি। গত 24 অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে। মাঠের পরীক্ষিত এই নেতা মনে করেন, সাধারণ মানুষের ভোট ধানের শীষের পক্ষেই হবে। যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জাতীয় সংসদ বসবে। ভালুকার মানুষ তাদের আকাঙ্ক্ষা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ভোট দিতে পারি, তাহলে এই ভোটটি যে সবচেয়ে বেশি নির্যাতিত আমরা তার পক্ষে দিব এবং আমরা ধানের শীষের পক্ষে দিব। তবে জামাত প্রার্থী দাবি করছেন, তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দাঁড়িপাল্লার পক্ষের যে জোয়ার, এটা সারা দেশের এই ফ্লো ভালুকাতেও দেখতে পাচ্ছি এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে। এ আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামের। এদিকে খেলাফত মজলিস থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে কমপক্ষে ৫ লাখ টাকা। এমন ১০১টি রিক্রুটিং এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে, যাদের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এজেন্সিগুলো গত ১৫ বছর আওয়ামী সরকারের এমপি মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বেপরোয়া হয়ে ওঠে। এসব বেপরোয়া এজেন্সিগুলোর ৩১টির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে দুদক। ক্রমান্বয়ে বাকি ৭০টির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। বেপরোয়া আদম ব্যবসায়ীদের প্রথম পর্বের গল্পটা জানাচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান হাজারো তরুণ, যাদের আবেদনে শক্ত ভিত্তি পায় দেশের রিজার্ভ। অথচ তাদের একটি বড় অংশ শিকার হয় রিক্রুটিং এজেন্সির প্রতারণায়। স্বপ্ন পূরণের প্রথম ধাপেই মলিন হয় তাদের মুখের হাসি।
সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাওয়ার নির্ধারিত খরচ মাত্র ৭৯,০০০ টাকা, কিন্তু বাস্তবে গুনতে হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। বহু বছর ধরে এমন একচেটিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণের খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। চলতি বছর 101টি এজেন্সির বিরুদ্ধে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। নথিপত্র যাচাই শেষে এখন পর্যন্ত 31টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণপূর্বক উক্ত অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নথিপত্র যাচাই করে দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠান রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারি, মোহাম্মদ নুরুল ইসলাম স্বপন ও আমির নূর সহ প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এমন 25টি এজেন্সির বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে মামলা করে দুদক। চলতি মাসের 6 তারিখ নতুন করে আরও 6টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 525 কোটি 28 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এসব প্রতিষ্ঠান হচ্ছে মেসেস আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ম্যারিড ট্রেড ইন্টারন্যাশনাল, সাদিয়া ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, RRS হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেড ও থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালকগণের বিরুদ্ধে 525 কোটি 22,97,500 টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 দায়ে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যায়ক্রমে আরও 70টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক, যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আবার অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। গত 10 দিনে দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়া এবং আমদানি বন্ধ থাকার কারণেই বাজার বাড়ছে, দাবি ব্যবসায়ী ও আমদানিকারকদের। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। দেশে খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা অনেকটা নিয়মিত বিষয়। বিশেষ করে যেসব পণ্য আমদানি করতে হয় সেগুলো নিয়ে বছরের কোনো না কোনো সময় চলতে থাকে নানা আলোচনা সমালোচনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। হঠাৎ করেই দ্বিগুণ হয়ে গেছে পেঁয়াজের দাম। রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় 10 দিন আগের 50 থেকে 60 টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়া এবং পেঁয়াজ আমদানির সুযোগ বন্ধ থাকাকেই দুষছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। এখন আমাদের স্টকটা একটু সীমিত হয়ে গেছে, আর বাইরের কোনো পেঁয়াজ ঢুকতেছে না। একমাত্র মূলত এই কারণে আমাদের দামটা বাড়তেছে। দাম বাড়ছে, আমদানি নাই, এই কারণে দাম বাড়ছে। আপনি জেনে আসতো 20 গাড়ি, আসেন 5 গাড়ি। নতুন পেঁয়াজ বাজারে আসলে এবং ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু করা গেলে সংকট কমে যাবে, কমে আসবে দামও, বলছেন ব্যবসায়ীরা। 30-32 দিন পরে গোটা বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হবে, নতুন পেঁয়াজ, এটার নাম কয় মুড়ি কাটা জাত। এটা আমদানি হয়ে গেলেই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আমদানি তো দেখা গেছে আইপি যদি এখন দেয়, দেখা গেছে ইন্ডিয়ান পেঁয়াজ আইসা পড়বো। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে দেখা গেছে বাজার 40 থেকে 50 টাকা বাজার আইসা পড়বো। এছাড়াও পণ্য মূল্য নাগালের মধ্যে রাখতে সরকারের যথাযথ তদারকি প্রয়োজন বলেও মনে করছেন ব্যবসায়ীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল।
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের মূল ফটকে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মূল ফটকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাত 10:15টায় এই ঘটনা ঘটে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে মূল ফটকের ভিতর আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে। এ সময় ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। শনিবার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে খ্রিস্ট জন্মজয়ন্তী 2025-এর জাতীয় পর্যায়ে জুবিলি উদযাপনের অনুষ্ঠান রয়েছে। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পদ্মা নদীর চরাঞ্চল। কুষ্টিয়া সহ আশেপাশের 3 জেলার দুর্গম চরাঞ্চলে সক্রিয় রয়েছে প্রায় ডজনখানেক সন্ত্রাসী গোষ্ঠী। শখানেক করে সশস্ত্র সদস্য রয়েছে এক এক বাহিনীর। হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ও অস্ত্র পাচার সহ নানা অবৈধ কর্মকাণ্ডে এসব বাহিনী পদ্মার দুর্গম চরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। মামলা থাকলেও ধরা পড়ে না এরা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পদ্মার দুর্গম চরে সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়ার দৃশ্য এটি। প্রশাসনের নজরদারি না থাকায় এভাবেই কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনার চর অঞ্চল পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে। এখানে সক্রিয় রয়েছে চাইদ, মুমতাজ, কাকন, বেলাল, টুকু বাহিনী সহ প্রায় ডজন খানেক সন্ত্রাসী গোষ্ঠী। এক একটি বাহিনীতেই 90 থেকে 100 জন অস্ত্রধারী রয়েছে। হত্যা, চাঁদাবাজি, বালুরঘাট জমি দখল, মাদক ও অস্ত্র পাচার সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরা। বেলাল, মুমতাজ এরা একটা বাহিনী। এদের বাহিনীতে যেসব অস্ত্র আছে এসব অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে আমার জানা মতে নাই। 80 জন 90 জন এমন লোকজন আছে তাদের বাহিনীতে। সাধারণ মানুষ তাদের জন্য নদীতে মাছ ধরতে আসতে পারে না। এগুলো আসলে যারা ওই চাঁদাবাজি করতে পারে না, অবৈধভাবে বালি উঠাতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না, এরা এগুলা প্রচার করে। এখানে আমাদের কিছু লোকজন থাকে, মানে ব্যবসার পার্টনার আমাদের চরে, তারা থাকে সব সময়। এখন এইগুলোকে তারা বাহিনী বলছে। নদীতে মাছ ধরতে, মাঠের ফসল ঘরে তুলতে হলেও হিস্সা দিতে হয় এসব বাহিনীর। গেল সপ্তাহেও ভাগ না দিয়ে জমির ফসল কাটাই গুলি করে পদ্মা নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয় 3 কৃষকের। আর সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনা তো ঘটেই চলেছে। গত 10 বছরে চরাঞ্চলে এসব বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে 1/2 মানুষ। আমাদের দেশের লোক মাঠ ঘাটে গেলে নৌকা নদীপথে যেতে হয়, আর ওরা ধরেন মোটর সাইকেল লি, মানুষ লি, গাড়ি লি, হুন্ডা লি, অস্ত্রপাতি লিয়ে এসে ভালো অত্যাচার করে। মুমতাজ এবং বেলাল বাহিনী, ওদের একটা টিম আছে। সাধারণ মানুষ, ওদের জমি জায়গা খ্যাড় খড়ি যা আছে, সাধারণ জমিদার জমির খ্যাড় খাটতে পারে না, ওরাই কেটে খেয়ে নেয়। রাজশাহী পার্টির আসার কথা ছিল, রাজশাহী পার্টির কাছে আমার ছেলে খেড়ে বিক্রি করতে গেছিল। যায়া চোর লোকের সাথে আমার ছেলে তোকাতুকি হতে হতে আমার ছেলে ওরা কাইটি কুইটি হত্যা করে গাঙ্গে ফেলে দিছে। বেটা এই চরে আপনার প্রশাসন তো নামেই না, সব সন্ত্রাসী, পরার জমি, ওরা ফসল পানি যা হয় কাইটি কুইটি লেয়। বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও ধরা পড়ে না এসব সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। তবে পুলিশ বলছে চরাঞ্চলের এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় আমরা নিচ্ছি। সম্প্রতি 2টি মামলাও হয়েছে। আমরা মামলার প্রেক্ষিতে আসামি যারা এজাহারনামী আছে এবং অজ্ঞাত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। অপরাধের অভয়ারণ্য খ্যাত পদ্মার চরাঞ্চলে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় 9টি সন্ত্রাসী গ্রুপ, যেখানে প্রতিনিয়তই চলে অস্ত্রের ঝনঝনানি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম। তাই দুর্গম এই চরাঞ্চলের অপরাধ প্রবণতা কমাতে প্রশাসনের নজরদারির তাগিদ দিচ্ছে স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নরসিংদীর রায়পুরা উপজেলার সড়কগুলো যেন মরণ ফাঁদ। পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক সহ যাত্রীদের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি।
বিনা আক্তারের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসেন। নরসিংদীর মির্জাপুর, মুসাপুর, মহেশপুর, চাঁদপুর সহ উপজেলার অধিকাংশ সড়কেই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশই পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন যানবাহন মালিকরা। দুর্ভোগ লাগবে এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তা পুরাটাই ভাঙ্গা, গর্ত হুদা গর্ত, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই গর্তের কারণে। গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, যে 2 বছর চালাবে না, 1 বছর শেষ হয়ে যাচ্ছে গাড়ি। এখানে বৃষ্টি বাদল হইলে আমাদের বাজারে আডুসিয়া পানি লাগিয়ে, এতে মানুষের অনেক যাতায়াতের সমস্যা হয় এবং কি অ্যাক্সিডেন্টের মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টও হয়। যদি আপনার এই রাস্তাটা যায় তাহলে বুয়া গাইতে ধরে, এই কারণে আর ভয়ে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় না। নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর পর পর সড়ক সংস্কারের কথা থাকলেও বরাদ্দ স্বল্পতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিইডি। প্রতি 4 বছর বা 5 বছর পর পর একবার অন্তত মেইনটেনেন্স করাটা জরুরি, যেটা আমাদের গাইডলাইন বলে। মেইনটেনেন্সের বরাদ্দ পর্যাপ্ত না পাওয়ায় আমরা সত্যিকার অর্থে এই রাস্তাগুলোকে সব সময় চলাচল উপযোগী করতে পারছি না। সড়কগুলো সংস্কার করা গেলে জনভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন এলাকার মানুষ। মোহাম্মদ শরীফ হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কের দুপাশে কিংবা জঙ্গলে নানা রঙের ফুল সারাদিন মন নিয়ে খেলা করে, অদ্ভুত এক মায়াবী আবেশ ছড়িয়ে রাখে। পরিচর্যা ছাড়াই এগুলো বড় হয়, এগুলোকে বুনো ফুল বলা হয়। কাজী শাহেদের প্রতিবেদন। গ্রামের পথ, মাঠের ধারে, ঝোপের ফাঁকে কত নাম না জানা ফুল ফুটে থাকে। কেউ তাদের দিকে নজর দেয় না, তবুও তারা রঙে আর সৌরভে ভরিয়ে তোলে প্রকৃতি। এরা বুনো ফুল। এই ফুলগুলো মাটির গন্ধে জন্ম নেয়, বৃষ্টির ছোঁয়ায় বড় হয় আর সবাইকে বিমোহিত করে। রাজশাহীর আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর, অসাধারণ লাগছে। ফুলগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ন্যাচারালি হচ্ছে এরা গ্রো করছে, এদেরকে কেউ পরিচর্যা করছে না, পরিচর্যার প্রয়োজনও হচ্ছে না, কিন্তু তাও এরা কিন্তু আমাদের যে সৌন্দর্যের যে পিপাসা এটা কিন্তু ঠিকই মেটাচ্ছে। বুনো ফুল মানে শুধু সৌন্দর্য নয়, এটি প্রকৃতির ভারসাম্যের এক অপরিহার্য অংশ। মৌমাছি, প্রজাপতি, এমনকি ক্ষুদ্র পোকামাকড়ের জীবন নির্ভর করে এই ফুলের উপর। বুনো ফুল শুধু পরিবেশ নয়, স্থানীয় সংস্কৃতিরও অংশ। অনেক গানে, কবিতায়, লোককথায় এই ফুলের উল্লেখ আছে। অধ্যাপক দ্বিজেন শর্মার বিভিন্ন লেখায় এই প্রসঙ্গ এসেছে অসংখ্যবার। অ্যাকচুয়ালি আমরা যেগুলো দেখি, পরিচিত যেগুলো আছে আমাদের যে সুগন্ধি ফুল, তার বাহিরেও কিন্তু অনেক ফুল আছে। দ্বিজেন শর্মার বইটা যে কেউ যদি পড়ে তাহলে বুঝতে পারবে যে কত ধরনের সুগন্ধি, সেটা বৃক্ষ এবং লতা, গুল্ম, নানান ধরনের আছে। প্রকৃতির এই অজানা রঙগুলো প্রতিনিয়ত রসদ যোগাচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে। দেখছেন সংবাদ সকাল।